নমস্কার, সন্ধ্যে ৭টায় আমি অয়ন। একেবারে যুযুধান সুপ্রিম কোর্টে দুপক্ষই প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ রাজ্য পুলিশ এবং ইডি, এবং দুপক্ষই আগামী সোমবার যুযুধান। আইপ্যাকে ইডির হানা ঘিরে বেনজির সংঘাত, যে লড়াইয়ের আঁচ এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে। শীর্ষ আদালতে লড়াইয়ের জন্য অস্ত্র সাজাচ্ছে দুপক্ষই। ইডি এবং পুলিশ দুতরফেরই হাতিয়ার। বৃহস্পতিবারের ঘটনাক্রম, সেদিন ইডির হানার সময় ঠিক কি হয়েছিল তা নিয়ে রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশ দুপক্ষই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাদের তদন্তে বাধা দিয়েছে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তারা যখন তল্লাশি চালাচ্ছে, তখন সেখানে যান ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়। তিনি তদন্তের কাজে বাধা দেন বলে ইডির অভিযোগ। এরপরে সেখানে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তারপরেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ফাইল নিয়ে চলে যাওয়া হয়েছে। গোটা ঘটনাক্রম নিয়ে একটি রিপোর্ট তৈরি করে দিল্লিতে হেড অফিসে পাঠিয়েছে ইডি। ইডির তরফে দাবি করা হয়েছে, আর্থিক লেনদেনের তদন্ত করার সময় যে কোনো নথি খতিয়ে দেখে তারা। বৃহস্পতিবার সেই কাজই করছিল। তদন্তের স্বার্থে একটি তালিকা তারা আলাদা করে রেখেছিল। এর নেপথ্যে তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আলাদা করে রাখা এই ফাইলই আচমকা ঢুকে পড়ে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, গোটাটার ভিডিও রেকর্ডিং রয়েছে তাদের কাছে। অস্ত্র সাজাচ্ছে ইডি, চুপ করে বসে নেই পুলিশও। তারাও ঘটনার একটি রিপোর্ট তৈরি করেছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার সকালে ৭ নম্বর লাউডন স্ট্রিটে জোর করে কারো ঢোকার খবর পেয়ে যান তারা। প্রথমে বাড়ির নিচেই পুলিশকে বাধা দেওয়া হয়। ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়কে ধাক্কা দেওয়া হয়। পুলিশের দাবি, কোনো রকম সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি তাদের। পুলিশ ফিরে আসার পরেই পুলিশ কমিশনার যান। এক্ষেত্রে পুলিশের অস্ত্র, ঘটনার ভিডিও রেকর্ডিং, সিসি ক্যামেরার ফুটেজ। আরও বিস্তারিত তথ্য জোগাড়ের জন্য প্রতীক জৈন, তাঁর স্ত্রী এবং প্রতীকের মায়ের সঙ্গেও কথা বলছে পুলিশ। পাশাপাশি কথা বলা হচ্ছে আইপ্যাক কর্ণধারের পরিচারিকা এবং নিরাপত্তা রক্ষীর সঙ্গেও। ইডির তল্লাশি অভিযানের তদন্তে পুলিশের নজরে ইডি আধিকারিকরাও। ইডির তরফে কলকাতার যেসব অফিসার অভিযানে ছিলেন, তাদের গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ। তল্লাশি অভিযানের সময় যারা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে। পাশাপাশি ঘটনার দিন সিআরপিএফ এর কোন কোন জওয়ান উপস্থিত ছিলেন, তাদেরও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিউজ 18 বাংলা। আইপ্যাকে ইডির হানা ঘিরে ধুন্ধুমার, আর এরপরে ইডি সুপ্রিম কোর্টে যায় আজকে, এবং তার আগে ক্যাভিয়েট দাখিল করে রাজ্য। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার। আপাতত এই লড়াই আদালতে, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে ইডি। শনিবারই আবেদন দাখিল। পাল্টা শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। একতরফাভাবে যাতে শুনানি না হয়, তার জন্য ক্যাভিয়েট দাখিল রাজ্যের। ইডি হানা ঘিরে এই নজিরবিহীন সংঘাতের পর তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যায়। কিন্তু এজলাসেও নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়, যার জেরে শুনানি স্থগিত করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি জানিয়ে দেন, তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14ই জানুয়ারি। তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি, কিন্তু ধাক্কা খেতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। ইডির আবেদনে সাড়া দেননি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয়, বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি স্থগিত করেছেন। এমন পরিস্থিতিতে জরুরি একক বেঞ্চ তৈরি করে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। লড়াই এবার দেশের শীর্ষ আদালতে। নিউজ 18 বাংলা। বিজেপিকে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকে বাঁকুড়ার সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে ঠেকানোর চেষ্টা করলে গণদেবতা দেবে জবাব, দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার যত ক্ষমতা আছে, আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান,
যত অর্থ বলেছে প্রয়োগ করুন। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। গণতন্ত্রে তো গণদেবতা মানুষ, মানুষ ছাড়া সব বিজেপির, আর শুধু মানুষগুলো তৃণমূলের। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার, যতই করো হামলা, যতই দাও মামলা। ফের মুখ্যমন্ত্রী চিঠি দিলেন নির্বাচন কমিশনারকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিতে 77 জনের মৃত্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। SIR এ 77 জনের মৃত্যু এবং তার সঙ্গে সঙ্গে দেব, অমর্ত্য সেন, মোহাম্মদ শামীদের কেন ডাকা হলো, বিজয় গোস্বামীকে হিয়ারিং নোটিশ পাঠানোর প্রতিবাদও জানালেন। ECI আধিকারিকদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে, সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। মৌখিকভাবে হেনস্থার খবরও কানে আসছে জানালেন। নাগরিকদের, সাধারণ নাগরিকদের দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়ে মৌখিকভাবে হেনস্থার খবরও কানে আসছে লিখলেন। তথ্যগত ভুল, যা বাস্তবে পুরোটাই অবৈধ, তা তুলে ধরে বিশেষ কিছু বিধানসভা কেন্দ্রকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে লিখলেন চিঠিতে। ECI এর এই ধরনের অত্যাচারী কাজকর্মের জন্য সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে তার ক্ষতিপূরণ কে দেবে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি সংস্থা যার সংবিধান অনুযায়ী কাজ করার কথা, তার রাজনৈতিক পক্ষপাত দুষ্ট স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে, এটাও লিখলেন চিঠিতে। সাংবিধানিক সংস্থা হিসেবে ECI এত নিচে নেমে গেছে যা গণতন্ত্রের পক্ষে খুব উদ্বেগজনক লিখলেন চিঠিতে। তবুও আশা করবেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও লিখলেন যে তিনি আশা করবেন সদিচ্ছা জাগবে এবং নির্বাচন কমিশনের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তারপরে লিখলেন, যদিও তিনি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি জানেন যে নির্বাচন কমিশনার জবাব দেবেন না, তবুও তিনি কর্তব্যের খাতিরে বিষয়টি জানিয়ে রাখলেন। গতকালই দিল্লিতে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাকে ভেবো না, তুমি ভোট কাটবে, ভোট কেটেই ফাইনাল লিস্ট ডিক্লেয়ার করে তুমি এখানে ডিক্লেয়ার করে দেবে ইলেকশন, আর আমরা বসে বসে আমের চিপসি অথবা ললিপপ খাবো। তোমার হাতে ললিপপ কি করে ধরা যায় আমরা জানি। আসবে না বাংলায়, আর্মি নিয়ে মিটিং করবে, CRPF নিয়ে, BSF নিয়ে, বাংলাতেও তোমাদের খেঁচু হবে। আবার ইচ্ছা করে তুমি যার ইচ্ছে ভোট কাটবে, করলে আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলো করতে হবে, লড়াই করতে হবে, আর যাদের যাদের ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে, খেলা হবে, আর বাংলা দখল করে দেশ দখল করতে হবে। বিজেপিকে রাখা যাবে না, দেশকে করছে শেষ, এরা হোক নিঃশেষ। আজও SIR এ আতঙ্কে মৃত্যুর অভিযোগ, কোথাও আত্মহত্যা, কোথাও হার্ট অ্যাটাক, কোথাও স্ট্রোক, 3 জনের মৃত্যু। উত্তর 24 পরগনার বনগাঁর বলাই দাস, শুক্রবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি আত্মহত্যা করেছেন বলাই। বৃহস্পতিবার SIR শুনানি থেকে ফিরে আতঙ্কে ছিলেন। সেদিনই কীটনাশক খান, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এই ভিডিওর দিকে হ্যাং দিয়ে এই চায়ের বসেছে, মাথায় হাত দিয়ে। আমি বসেছে কেন? আমার মাথায় কোনো কাজ করছে না, লোকে বলতে তাড়িয়ে দেবে, এখানে রাখবে না, তারপরে কোনো সুযোগ সুবিধা দেবে না তোমাকে, তোমাকে লোকে খেয়াল করবে না, এই সমস্ত চিন্তা ভাবনা উনি বসে পড়েছে। আমি উত্তর 24 পরগনার ঘোলা, এখানকার বাসিন্দা অলকা বিশ্বাসের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি, গত সপ্তাহে তিনি SIR শুনানির নোটিশ পান, এরপরে স্ট্রোক হয়। হাসপাতালে ভর্তি ছিলেন বছর 80 বৃদ্ধা, এদিন তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, SIR আতঙ্কেই মৃত্যু হয়েছে। আজকে যেদিনই হিয়ারিং এর নোটিশটা তার হাতে আসে, হাতে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে পড়ে ব্রেন স্ট্রোক হয়ে যায়, কিন্তু আজকে তার প্রাণটা চলে গেল। একটা অসহায় মহিলা, সে এই বয়সে তাকে এইভাবে চলে যেতে হলো। SIR এর আতঙ্কে মারা গেছে তিনি। জবে থেকে ওনার নোটিশ এসছে এবং SIR জবে থেকে চালু হয়েছে তবে থেকে উনি আতঙ্কে যে আমি কোথায় যাব। বীরভূমের রামপুরহাট, এখানকার বাসিন্দা বছর 75-এর কাঞ্চন মণ্ডলের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি, শনিবার সকালে শুনানির জন্য রামপুরহাট 1 নম্বর ব্লকের BDO অফিসে যান বৃদ্ধ। সেখানে হার্ট অ্যাটাক, মৃত্যু।
উনি বিডিও অফিসে গেছিলেন, এসআর এর হিয়ারিং ছিল, ওর জন্য গেছিলেন। ওখানে সাইকেলে নামতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। তারপর তড়িঘড়ি ওখানকার বিডিও সাহেবের গাড়িতে এবং আমরা তৎপর করে হসপিটালে নিয়ে আসি। তার নাকি 2002-এ কোনো নামের একটা গন্ডগোল ছিল। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ দুজনকে ডেকেছিল। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানির নামে, হিয়ারিং এর নামে ভোগান্তির শেষ নেই। কোথাও আবার ইয়ারও বাড়িতে গিয়ে শুনানিতে না করছেন। বছর 72-এর হালিমা খাতুন বালিগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি, বৃহস্পতিবার নোটিশ দিয়ে শুক্রবার তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। বৃহস্পতিবারে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধা। উনি শুনেই তো শরীরটা অসুস্থ হয়ে গেল আরো বেশি। 8 তারিখ রাত থেকে বুকে ব্যথা উঠা, তারপর 9 তারিখে আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম। ওরা যোগাযোগ করে বলে গেছিল যে 9 তারিখে হিয়ারিং আপনি যাবেন। বলেছি তো, বললো কি ওনার বদলে আপনি চলে যাবেন। তা আমি কি করে যাব? আমি যদি যাবো তাহলে কি ডাক্তারের কাছে কে নিয়ে যাবে? আপনি অসুস্থ হয়েছিলেন কেন? ওই হিয়ারিং বলেছে আসবে দেখতে, ওইটা শুনে। যেতে পারতেন না বাবা, আমি সিঁড়ি দিয়ে চড়তে পারি না, আসতে পারিনি, কে নিয়ে যাবে? বুক ব্যথা করে, মনে হয় এক্ষুনি পড়ে যাব, একদম চলতে পারি না, জান হাঁপাই একদম ভেতরে দিয়ে। না সোনা, কি করে যাব? আমি যেতে পারবো না। যে এই যে লিস্ট আমরা দেখছি, এনুমারেশন ফর্ম, সেখানে 2002-এর যে লিস্ট, সেখানে ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বিএলও অ্যাপে ডাটা, নো ডাটা ফাউন্ড, অর্থাৎ সফট কপিতে ডাটা নেই কিন্তু হার্ড কপিতে ডাটা আছে। এই নানা বিভ্রান্তির মধ্যে এটাও একটা বিভ্রান্তি। বলছে আপনার এখানে নাম আসেনি, বজবজে চলে গেছে, কখনো বলছে বেহালায় আছে, কখনো বলছে আপনার এখানে 2000-এতে নাম নেই। হেয়ারিংয়ে কিছু জিজ্ঞাসা করলো না, বললো কি আপনার 2000 লিস্টের নামটা আমি দেখালাম ছিল, সেটা দেখতে চাইলো, আর আমার আধার কার্ডটা দেখতে চাইলো। আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরের বাসিন্দা বছর 76-এর ছানা কুমার দাস অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাঁর দাবি, তিনি কিডনির সমস্যায় ভুগছেন, মাস 6 ধরে কলকাতায় চিকিৎসা করাচ্ছেন। এই পরিস্থিতিতে তাকে এসআইআর এর শুনানির জন্য ছুটতে হয়েছে আলিপুরদুয়ারে। আমার ভোটের ডিউটি করতে অফিসটা, আচ্ছা, নাম নাই, প্রিসাইডিং অফিসার। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? ইলেকট্রিসিটি বোর্ড। বীরভূমের শিউড়ির মুখোপাধ্যায় পরিবার। সম্প্রতি তাদের শুনানির নোটিশ দেওয়া হয়। শনিবার তাঁরা শুনানিতে যান। তাঁদের দাবি, এই পরিবারের সদস্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাঁদের শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 2002 সালের নাম, এবার সেই জন্য এসেছি। খারাপ তো লাগছে অবশ্যই। শ্বশুরমশাই স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তা তাম্রপত্র পেয়েছিলেন, সেটা নিয়ে এসেছি। মানে ইন্দিরা গান্ধীর হাত থেকেই উনি পেয়েছিলেন এটা। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন, কিন্তু ওনার নাম আসেনি। বিওলোকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। বছর 85 শান্তিরঞ্জন কর উত্তর 24 পরগনার পানিহাটির খোলার বাসিন্দা। ঠিকমতো হাঁটতে পারেন না, তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ি গিয়ে তাঁর শুনানিতে নারাজ ইয়ারও। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন, কিন্তু ওনার নাম আসেনি। বিওলোকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। নিউজ 18 বাংলা। আজকে বাঁকুড়ার সালতোরা থেকে এসআইআর নিয়েও বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে শুধু ভাতে নয়, প্রাণে মারছে বিজেপি, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নাম করে বাঙালির উপর অত্যাচার। 1 সপ্তাহ আগে রানীমাদে একজন বিএলও সুইসাইড করলো। আজ আমি আসার সময় শুনছি বীরভূমে আবার একজন এসআইআর এর নোটিশ পেয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি মারা গেছেন। 2 মাসের মধ্যে প্রায় 70টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি, বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি, বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সুভাষ সরকারের নিজের জন্মের সার্টিফিকেট আছে, সৌমিত্র খাঁর নিজের জন্মের সার্টিফিকেট আছে, বিজেপির নেতা
নেতারা যদি সার্টিফিকেট দেখতে চায় বলবে আগে তোমার বাবার সার্টিফিকেট নিয়ে এসো, তারপর তোমার সার্টিফিকেট, আমাদের সার্টিফিকেট চাইবে। জেলায় জেলায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। র্যাম্প করে সেই সভা প্রথম শুরু করেছিলেন বারুইপুরে র্যাম্পে হাঁটিয়েছিলেন জীবিত কিন্তু ভোটার তালিকায় এসআইআর তালিকায় মৃত 3 জনকে। এবার নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, বারুইপুরের সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জন ভোটারকে নিয়ে এসেছিলেন। তারা জীবিত রয়েছেন কিন্তু তাদের মৃত ভোটারের তালিকায় রাখা হয়েছিল। গোটা ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের থেকে। সেই রিপোর্ট আসার পর 3 জন বুথ লেভেল অফিসারকে শোকজ করার নির্দেশ দিল কমিশন। কারণ কমিশনের কাছে যে রিপোর্ট এসছে তাতে দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসারদের গাফিলতির কারণেই এই ভুল হয়েছে, যেখানে জীবিত ভোটারদের মৃত ভোটারের তালিকায় তুলে দেওয়া হয়েছিল এবং সেই কারণেই 3 জন বিএলওকে শোকজ করার নির্দেশ দিল কমিশন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে শোকজ করা হয়েছে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের। জানতে চাওয়া হয়েছে এটা কি ইচ্ছাকৃত ভুল নাকি কি কারণে ভুল হলো। যেটা দেখা গেল যে তারা জীবিত ভোটার কিন্তু তাদেরকে মৃত ভোটারের তালিকায় রাখা হয়েছে এবং আগামী দিনে কমিশন যে এই ধরনের ভুল মানবে না তার জন্য মাইক্রো অবজারভার থেকে শুরু করে বুথ লেভেল অফিসার, এমনকি অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যারা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকটি স্তরের অফিসারদের সতর্ক বার্তা দিল কমিশন যে আগামী দিনে এই ধরনের কোনো ভুল যাতে না হয়, ভুল হলেই নেওয়া হবে শাস্তিমূলক পদক্ষেপ। ওকে। হাওড়ার বাগনানে এক AERO তিনি অব্যাহতি চাইলেন নির্বাচন কমিশনের কাজে তিনি সন্তুষ্ট নন। যে সমস্ত কাজ করতে হচ্ছে বাগনান 2 ব্লকের AERO তথ্যগত ভুলে বহু মানুষের নাম বাদের আশঙ্কা করছেন তিনি এবং আশঙ্কা প্রকাশ করে অব্যাহতি চাইলেন ERO-কে মেল AERO মৌসম সরকারের। আমি পদত্যাগ করেছি, তো আমি লিখিত জানিয়েছি আমার উদ্যোগে। কোনো কি রাজনৈতিক দলের প্রেসার আছে বলে মনে হচ্ছে আপনার? না, আমার যেটা মনে হয়েছে আমি জানি কারোর কোনো প্রেসার যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিক পক্ষে সম্ভব। সমস্ত বিএলএ প্রত্যেকটা দলেরই আমাদের কাছে এসছে, তারা আমরা কাজে নিয়েছি, তাদের কোনো অসুবিধা নেই, প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কারোর সাথে। নতুন করে যে হেয়ারিং এটা এতে কি কোনো সমস্যা হচ্ছে? এতে সমস্যা হচ্ছে না, মানে হবে আর যে পরিমাণে এসছে সেই পরিমাণ করাও সম্ভব না। খুব সূক্ষ্ম ভুল, ছোট ভুল ও করতে গিয়ে খুব সমস্যা। ও মানে ডাকা দেখে ওই কাজ করা নেক্সট ইম্পসিবল। আর এই নিয়ে নির্বাচন কমিশনকে খোঁচা তৃণমূলের। কমিশনের আধিকারিককে অব্যাহতি চাইছেন। কমিশনের অন্দরেই গুরুতর অভিযোগ উঠছে। এসআইআর কেলেঙ্কারি স্পষ্ট বলে তোপ তৃণমূলের। এসআইআর এর নামে প্রান্তিক মানুষের ভোটাধিকার কাড়ার ছক বুঝতে পেরেই AEROর পদত্যাগ বলে দাবি তৃণমূলের। আরও 4 জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। এ রাজ্যে এসআইআরে আরও 4 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের। এসআইআর শুনানি পর্বে নতুন আধিকারিক নিয়োগ, নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের। এর আগে বিএলওরা চাপের অভিযোগ করেছিলেন, অতিরিক্ত চাপে আত্মহত্যা, অতিরিক্ত চাপে মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার EROদের অতিরিক্ত চাপ। নির্বাচন কমিশন এমন নির্দেশিকা জারি করেছে, তাতে মনে করা হচ্ছে EROদের আরও চাপ বাড়ছে। EROদের দায়িত্ব মনে করিয়ে দিতে চিঠি, অবৈধ ভোটার বাদ নিশ্চিত করতে হবে EROদের। 2002-এ কারা ম্যাপিং করেননি দেখবেন। ERO মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি নির্বাচন কমিশনের। EROদের চাপ আরও বাড়ার আশঙ্কা। আরও পরিযায়ী খুন, আবার পরিযায়ী খুন। মহারাষ্ট্রে মুম্বাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ। এক পরিযায়ীকে, বাংলার পরিযায়ীকে খুনের অভিযোগ মহারাষ্ট্রে আরও এক পরিযায়ী খুন। ভিন রাজ্যে মুম্বাইয়ে পরিযায়ী রিন্টু শেখকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। বিহারের কয়েকজন শ্রমিকের সঙ্গে বচসার জেরে মুর্শিদাবাদের রাজমিস্ত্রিকে বেধড়ক মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের রানীতলার আমডহরা এলাকার বাসিন্দা রিন্টু
রানীতলায় শ্রমিকের দেহ ফিরতেই জোরালো শাস্তির দাবি পরিবারের। তারা বললো যতটা পারছে পূর্ণ সহযোগিতা করে দিচ্ছি। ফোন করেছিল, বললো যে মারা গেছে। তিনাকে কি মেরে ফেলা হয়েছে? হ্যাঁ, মেরে ফেলা হয়েছে হাতুড় দিয়ে। কতদিন আগে কাজে গিয়েছিল? 7 মাস আগে। কি কাজে? রাজমিস্ত্রি। কোথায় কাজে গিয়েছিল? বোম্বাই। হঠাৎ করে শুনতে পাচ্ছি যে মারা গেছে। টার্গেট 26-এ বিধানসভা ভোট বোঝাই যাচ্ছে, তার আগে বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন, অমৃত ভারত এক্সপ্রেসের চালু হওয়ার ঘোষণা। কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে রাজ্যে চালু হতে চলেছে 8টি নতুন ট্রেন, সবই অমৃত ভারত এক্সপ্রেস, বেশিরভাগই উত্তরবঙ্গ থেকে। নিউ জলপাইগুড়ি থেকে তামিলনাড়ুর নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার জংশন বেঙ্গালুরু, আলিপুরদুয়ার জংশন পানভেল, বালুরঘাট বেঙ্গালুরু, রাধিকাপুর বেঙ্গালুরু। নয়া অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে হাওড়া শিয়ালদাও। ট্রেন যাবে সাঁতরাগাছি থেকে তাম্বারাম, শিয়ালদা থেকে বেনারস। এছাড়াও উত্তরবঙ্গের জন্য রেলের আরো একাধিক প্রকল্প রয়েছে, খুব তাড়াতাড়ি তার শিলান্যাস হওয়ার কথা। বালুরঘাট এবং হিলির মধ্যে 29 কিলোমিটার নতুন রেলপথ, এজন্য বরাদ্দ 1181 কোটি টাকা। নিউ জলপাইগুড়িতে পণ্য পরিবহন ব্যবস্থার জন্য বরাদ্দ 142 কোটি টাকা। শিলিগুড়ি লোকো শেড রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ 129 কোটি টাকা। বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণে 89 কোটি টাকা। নিউ কোচবিহার এবং বামনহাটের মধ্যে 50 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ হবে, খরচ 62 কোটি টাকা। নিউ কোচবিহার এবং বক্সিরহাটের মধ্যে 45 কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণের জন্য 56 কোটি টাকা। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে। ভোটের রাজনীতি সবাই বোঝে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কানেক্টিভিটি বাড়িয়ে দিয়েছেন রেলে। 1 লাখই বালুরঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের করা, আবার দক্ষিণে দীঘা তমলুক মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। উত্তরের জেলাগুলোর সঙ্গে বাংলার অন্যান্য জায়গার যোগাযোগ এবং ভারতবর্ষের অন্য জায়গার যোগাযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল বিপ্লব করে দিয়েছেন, সেটা নরেন্দ্র মোদী এসব নাটক করে ভুলিয়ে দিতে পারবেন না। নতুন করে বাড়তি নজর দেওয়ার দরকার নেই। পুরনো যত প্রকল্প সব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস আটকে রেখে দিয়েছে জমি জটের কারণে। রেলমুখী নয়, আমরা বিকাশমুখী হতে চাই, উন্নয়নমুখী হতে চাই। বাঙালি উন্নয়ন চায়, বিকাশ চায়। নরেন্দ্র মোদী তার মতন চেষ্টা করছেন। নতুন সরকার আসবে, 26-এর সরকার, বিজেপির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, দেখবেন হুড়ুর করে শুধু এই নয়, আরো সমস্ত প্রকল্প বাস্তবায়িত হবে। দেশের অন্যতম প্রধান গণপরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রচুর মানুষের সঙ্গে একসঙ্গে সংযোগ স্থাপন করতে পারা যায়, আর সে কারণেই ভোটমুখী বাংলায় রেল নিয়ে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। যদিও তৃণমূলের অভিযোগ, রেলের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়ে গেছিলেন, সেই কাজই শেষ করে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার। ফলে দুই রাজনৈতিক দলের জোর তরজা এই রেল প্রকল্পকে ঘিরে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বাঁকুড়ার সলতরার জনসভা থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় 12 আসনের টার্গেট, চ্যালেঞ্জ অভিষেকের। আর অন্যদিকে বিজেপির কটাক্ষ অলীক কুসুম কল্পনা। একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। কি বাঁচবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কে ভাবছে ওনার কথা নিয়ে? উনি কি অলীক কুসুম কল্পনা, শিরে সর্পাঘাত, মাথা খারাপ হয়ে গেছে, এখন লোকে প্রলাপ বকে। দেখছেন না রাস্তায় মুখ্যমন্ত্রী দৌড়চ্ছেন, উনি কে? চম্পাহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর আহত 4। গ্রিন বাজির লাইসেন্স থাকলেও শব্দবাজি তৈরি কিভাবে, উঠছে প্রশ্ন। এ যেন এক ধ্বংসস্তূপ।
উড়ে গেছে বাড়ির চাল, বাড়ির দেওয়ালও আর নেই। বাজি কারখানায় বিস্ফোরণে সবকিছু তছনছ। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হারাল, এখানেই বাজি কারখানা। শনিবার সকালে কাজ করছিলেন 6 জন। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে 2 জন খেতে যান। বেলা 12টার পর বিকট শব্দে বিস্ফোরণ, পর পর 3টে। আতশবাজির আড়ালে শব্দবাজির যে রমরমা সেটা কিন্তু ছবিতে স্পষ্ট। হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি এখানে শোকানো হচ্ছে, প্রত্যেকটি শব্দবাজি এখানে। এই বিস্ফোরণের পিছনে কি শব্দবাজি একটা অন্যতম কারণ, এটা কিন্তু প্রশ্ন থাকছে। স্থানীয়দের দাবি, কারখানাটি বৈধ। সেখানে তৈরি হয় গ্রিন বাজি, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। হ্যাঁ, এটা বৈধ কারখানা। কারখানার মালিকের নাম কি? কারখানার নাম হচ্ছে তারামা ফেরক্স বিধান নস্কর। তিনি কোথায়? বিধান নস্কর হচ্ছে কারখানা পরিচালনা করে। এবার পোপাইটাকে সেটা আমি বলতে পারবো না। বাজি বিস্ফোরণে গুরুতর জখম 4। তাদের মধ্যে 2 জন দক্ষিণ কলকাতার এমআর বাঙুরে ভর্তি, 2 জন ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে। বাজি কারখানার কাজ হতো, এই দুর্ঘটনা ঘটে গেছে। আগেবার ঘটেছিল, তাও সব পুড়ে গেছে। হ্যাঁ, গলে গ্যাস দিয়ে গেছে, ঘরে গ্যাস আগুন লেগে গেছে। বাজি কারখানায় বিস্ফোরণের পর এলাকায় যায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে এলাকা ঘিরে ফেলে। প্রশাসনের নজর এড়ানোর জন্য সামনে কি আতশবাজির কারখানা, তারপর আতশবাজির কারখানা ছেড়ে এই মাঠের শেষ প্রান্তে তৈরি করা হয়েছে অবৈধ নিষিদ্ধ চকলেট বোমার কারখানা। এই বাজি চলে যাবে মার্কেটে। চম্পাহাটি থেকে গোপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর বাজি কারখানায় বিস্ফোরণ, তাই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। চিন্তার বিষয়টা কি বাজি কারখানা ছিল, নির্দোষ বাজি কি ছিল, নাকি খাগড়াগড়ের মতন কোনো ব্যবস্থা তৈরি হচ্ছিল? এই পুরো বিষয়টার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আসন্ন নির্বাচনের আগে বোমা বাঁধার জন্য, মানুষকে সন্ত্রস্ত করার জন্য, বিরোধীদের ওপরে, বিজেপির ওপরে অত্যাচার করার জন্য এইসব বোমা বাঁধার কারখানা ওখানে চলছিল, যেটা বাজির কারখানার সামনে জ্যাকেট পরানো। আসলে ওটা তৃণমূলের বোমার কারখানা। আরে বিজেপি রাজ্যে যে ফাটছে যখন, তখন সেগুলো বোমা হচ্ছে না, তখন সেগুলো বাজি থাকছে। আর পশ্চিমবঙ্গের বাজি কারখানায় কি চলে, সেটা বোমা হয়ে যাচ্ছে। যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া, পহলগাঁওতে ভেতরে ঢুকে এসে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালিয়ে গেল। বিজেপি শাসিত রাজ্যে বিস্ফোরণের পর বিস্ফোরণ রুখতে পারে না। বাজি কারখানায় সেখানেও বিস্ফোরণ, তখন ওটা বাজি। আর এখানে বাজি শিল্পে কোথাও যদি একটা বাজে ঘটনা ঘটে, বিস্ফোরণ ঘটে, তখন সঙ্গে সঙ্গে সেটা বোমা হয়ে গেল।